এনসিপির যে আমন্ত্রণ আওয়ামী লীগকে, আমরা করলে আপনি বিলা হয়ে যাচ্ছেন, কৃষ্ণ করলে আর কিছু বলছেন না, ওনারা হলো কৃষ্ণ, এই জন্য ওনাদের তো হচ্ছে না কিছু। আমরা যখন বলি যে একটি দলকে আপনি নির্বাহী আদেশে বাদ দিতে পারেন না, একটি দলকে নির্বাহী ক্ষমতা বলে বা আদেশ দিয়ে বাতিল করতে পারেন, তখন কত কথা বলেছিল, তাই না? সেই জন্য আমি বলছি যে দেখেন, পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন, পলিটিক্স হোয়ার ইউ ক্যান চিট, হোয়ার ইউ ক্যান লাই অ্যান্ড স্টিল, বাট politician is still be respected to the people. সেই দিন জনাব নাহিদ ইসলাম কিন্তু এই অভিযোগটা তুলছিলেন যে ফ্যামিলি কার্ডের টাকা আসলে কোথা থেকে আসবে এবং এর কারণে মূল্যস্ফীতি হবে কিনা এবং এই টাকার উৎস কি, এটা সরকারকে স্পষ্ট করতে হবে। তখন কিন্তু তারা নানাভাবে সমালোচনা করছে যে না, সরকার বিএনপি কোনো একটা ভালো উদ্যোগ নিল, সেটাকে শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করা হচ্ছে। কিন্তু আজকে সরকার গঠনের 2 মাস পরেই আমরা দেখলাম যে বিশ্বব্যাংকের যে ফান্ড দেওয়ার কথা, সে ফান্ড স্থগিত হয়ে গেছে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আপনারা জানেন নতুন বাংলাদেশ প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24-এর পর্দায় রবি থেকে বৃহস্পতি প্রচারিত হয়। এই আয়োজনে আমরা কথা বলবার চেষ্টা করি দেশের সমসাময়িক পরিস্থিতির, রাজনৈতিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে এই আয়োজনে 2জন অতিথি যুক্ত হয়েছেন। প্রতিদিনকার মতোই দর্শক আমন্ত্রণ জানাতে চাই তাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য এবং তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। সেই সঙ্গে আছেন আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ঢাকা উত্তর মেয়র প্রার্থী এনসিপি। আমন্ত্রণ আপনাদের 2জনকে। একই সাথে নতুন বাংলাদেশের আজকের যে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি, সেটি আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারের সামাজিক কর্মসূচি এবং জ্বালানি সহ 3 সংকট। মূলত সরকারের বাস্তবতায় যেই পরিস্থিতি আমরা দেখছি আর সরকার যে কথা বলছেন তার সাথে মিল খুব একটা পাওয়া যাচ্ছে না। সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে, কিন্তু পাম্পগুলোতে চিত্র কিছুটা ভিন্ন। নানা রকমভাবে এই পরিস্থিতির ব্যাখ্যা দেবার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দল থেকে বলা হচ্ছে যে তেল নিয়ে সরকার একটা নাটক করছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই কথা। সেই সাথে জামায়াত থেকে বলা হয়েছে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মরার উপর খাড়া রাখা। এই যে একের পর এক অভিযোগের তীর সরকারের দিকে আসছে, সেই সাথে জ্বালানি তেলের দামও বাড়লো। খুব দ্রুত সকল ধরনের পণ্যের দাম বেড়ে যাবে বাংলাদেশে। আজিজুল বারী হেলাল, আপনি একটু বলবেন এখানে সরকারের তথ্যের কোনো গরমিল আছে কিনা? কারণ সব জায়গা থেকে খবর আসছে যে ইনফরমেশনে কোথাও কোনো ঘাটতি রয়েছে। দেখুন, আপনি এই জ্বালানি তেলের যে সংকট শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন যে বিশ্ব পরিস্থিতি এবং বিশ্ব জ্বালানি পরিস্থিতি, বিশেষ করে তেলের যে পরিস্থিতি, এর এফেক্ট, এর আফটার এফেক্ট বাংলাদেশেও পড়েছে, সমস্ত দেশের মতো আমাদের দেশেও পড়েছে। এখন আপনার বক্তব্য হলো, আমাদের বক্তব্য হলো যে এই পরিস্থিতিতে আমরা ম্যানেজমেন্টটা কেমন করলাম, তাই না? ম্যানেজমেন্টটা আমরা কেমন করলাম, কারণ এই যুদ্ধের দায় বা এই জ্বালানি সংকটের দায় নিশ্চয়ই বাংলাদেশ সরকারেরও না, বাংলাদেশের জনগণেরও না। এটা একটা বাইরের পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি। এখন এটাকে ম্যানেজমেন্ট আমরা কিভাবে করলাম? প্রথম আমাদের সাফল্য যেটা, সেটা হলো যে আমরা দেখেছি এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধল, আমরা সন্ধ্যায় নিউজ পেলাম, রাত্রেই দেখি বাংলাদেশের বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেল। পরের দিন টকশোতে গেলাম, বলছে যে এই পণ্যের দাম বেড়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে। কিন্তু আপনি দেখেন প্রায় 1 মাসের মতো বা 53 দিনের মতো আমরা কিন্তু দাম বাড়তে দেইনি। তার মানে যে আমরা যে এতদিন একটা সিন্ডিকেটের কথা বলা হতো, যে পণ্য আমদানির একটা সিন্ডিকেট আছে, আমদানিগত, এই সিন্ডিকেটটাকে যে আমরা ভাঙতে পেরেছি, যার ফলে দাম আমরা 53 দিন অন্তত সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি, যে আমদানির একটা ধীরগতি। আপনি দেখেছেন যে শিপ চলাচলের উপরে, আন্তর্জাতিক যে বাণিজ্য পথ, সেখানে শিপ চলাচলের উপরে বিভিন্ন হরমুজ প্রণালী, যেগুলো আপনারা সবাই জানেন। তারপরে আপনার আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, যারা বাজেটের উপর চাপ সৃষ্টি করছে। ভর্তুকি দিলে আমরা প্রচুর $167 কোটি খুব সম্ভব পার ডে, তাহলে আপনার মান্থলি প্রায় 3,000-3,500 কোটি টাকা, 36,000 কোটি টাকার মতো আসে। এত টাকা ভর্তুকি। এরপরে আছে হলো যে
আমাদের তার ফলে দামটা কিন্তু দাম বাড়াতে আপনাকে কিন্তু বাধ্য হচ্ছেন, মানে তাই না? মানুষ আসলে প্রশ্ন করছে না, মানুষ প্রশ্ন বলছে করছে যে যে দাম বাড়ার পরেও কেন এই সংকট, এখন এবং সংকটটা সরকার দেখেন। বলছে যে তারা পুরো যে কৃত্রিম ব্যবস্থাপনা বা কৃত্রিম যে সংকট তৈরি করবার চেষ্টা চলছে সে সব উপলক্ষে সরকার এইটাই আমি ব্যবস্থা বলছি। গ্রহণ করছে। দেখেন, ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার পরেও দামও বাড়ার পরেও কেন দীর্ঘ লাইন মানুষের আপনারা যেটা দুর্ভোগ? বললাম যে এই প্রথমে একটা হলো কি যে প্যানিক বাইং, মানুষের কিনতেই হবে, যে নেই তেল নেই। যুদ্ধের পরে যে প্যানিক বাইং সিনড্রোম শুরু হলো, যেটাকে আমি বলি হুজ্জতে বাঙালি, জি, হুজুক, যে কিনতেই হবে। 10 লিটারে যার একদিন চলে, সে আর আগামী 2 দিনের জন্য তেল কিনতে পারতেছে। এর এক নম্বর সত্যি point। কি তাই? কারণ 16 ঘন্টা 17 ঘন্টা মানুষের লাইনে দাঁড়িয়ে এটা হলো থেকে এর পরে দীর্ঘ হলো। গরমে, এটা হলো এর পরে হলো। প্রথম কি জন্য হলো? প্রথম যখন যুদ্ধটা শুরু হলো তখনই কিন্তু এই যে লোকজনের আপনার পাম্পে যাওয়ার একটা ভিড়। জি, আমি কিন্তু লোকজনের এই যাওয়াটাকে মানে অন্যায় বলছি না, আমি বলছি কারণটা পাম্পে চলে গেল। এখন আমরা দেখলাম যে তেলের যারা মালিক, বিশেষ করে ডিপো না পাম্পগুলো, পাম্পের যারা মালিক, তারা এখানে একটা ছলচাতুরি করলো। এটা সরকারকে ম্যানেজমেন্ট করা ছিল, উচিত ছিল ভালোভাবে। কিরকম? যে আপনার পাম্পে আপনি যে তেল নিলেন ডিপোর থেকে, সেই তেলটা আপনি মজুত করা শুরু করলেন, মজুত করলেন। দাম বাড়বে কবে, জি, সেই আশায় মজুত করা শুরু করলেন। এবং এই কথা যে সত্য যে আমরা বিভিন্ন পাম্পে মানে অভিযান চালিয়ে 8 লক্ষ লিটার তেল আমরা উদ্ধার করেছি, যেটা তারা না বিক্রি করে রেখে দিয়েছে। এবং পাম্পে তেল দেওয়ারও একটা ধীর গতি। গত পরশুদিন একটা মোটরসাইকেলে আমাদের একটা অনুষ্ঠানে আমি দেখছি, যখন তেলের দামটা বাড়লো রাত 10টা সাড়ে 10টার দিকে, তখন একজন মোটরসাইকেলওয়ালা বলছে যে পাম্পগুলো ইচ্ছা করে তেল দিচ্ছে না, কারণ যে তেল যতটা ধরে রাখবে তার মুনাফা তত বৃদ্ধি পাবে, কারণ দামটা এখন বাড়বে, সে জেনে গেছে। তো এই যে তেলের মজুতদারিগুলো, তেলের পাম্পগুলো করছে, কিন্তু আমরা তো দেখেছি যখন আসলে সেইখানে- পাম্পে এই ধরনের প্যানিক বাইং সৃষ্টি হয়েছে, তখন আমরা দেখেছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তাহলে এই যে পাম্প মালিকদের এই আচরণ, সেই আচরণ সম্পর্কে কি সরকার অবগত ছিল সেটাই না? বলছি যে পাম্প মালিকদের আচরণ তো আগে তো অবগত হয় না। আপনার পাম্প মালিকরা যে আপনার এই তেলটা মজুত করছে, ইভেন আমাদের যারা ক্রেতা ভোক্তা তারাও কিন্তু কিছুটা মজুত করছে। জি, এর জন্য সরকারের ম্যানেজমেন্টের একটা ফেইলারের কথা আপনি তুলতে পারেন, সেটা একটা ব্যাখ্যা আমরা দিতে পারি। যে সরকারের কি তার প্রত্যেকটা পাম্পে আপনার পুলিশ যদি দিতে চান, তাহলে এটা কত ওয়ার্কফোর্সের দরকার। আমরা জানি ওয়েল পাস একটা করেছে, ওয়েল পাস। কিন্তু যে আমরা একটা- আবার এই জায়গাটাতে একটু সংযুক্ত প্রশ্ন করে রাখি। আমরা যখন দেখলাম যে দাম যখন জ্বালানি তেলের দাম যখন বৃদ্ধি করা হলো, তখন দেখলাম পাম্প মালিকরা সরকারকে সাধুবাদ জানাচ্ছে। দাম বাড়ার পয়সা তো যাবে সরকারের হ্যাঁ, পকেটে, দেখেন। পাম্প মালিকরা এত খুশি কেন? পাম্প মালিকরা খুশি কেন আপনি কেন বলছেন না কেন? ও যে 120 টাকা দিয়ে যে অকটেনটা কিনছে সরকারের কাছ থেকে, ও এখন সেই অকটেনটা বিক্রি করছে 145 টাকা দিয়ে। ও তো আগে 120 টাকা তেলটা তো রেখে দিছে মজুত করা আছে। হ্যাঁ, যখন আপনি দামটা বাড়লো তখন তো ওই তেলটা রিসার্ফেসে আননি, ও তো আন্ডার সার্ফেস রেখে দিছে তেলটা। যখনই দাম বাড়লো তখনই রিসার্ফেস করে, তাহলে ওর আনন্দ। ও আগে 120 কিন্তু টাকা দিয়ে কিনছে। এখনও লাইন। এখন আমাদের তাহলে এই বিষয়গুলো এখন নিয়ে কি সমস্যা হচ্ছে সরকারের যে এখন শাস্তিমূলক সমস্যা কোনো হচ্ছে ব্যবস্থা নেওয়া প্রয়োজন নয়? জি, এই বিষয়গুলো নিয়ে কি সরকার কোনো হ্যাঁ, মানে এইটা শাস্তিযোগ্য অবশ্যই ব্যবস্থা আমাদের নিতে এখন পারে কিনা? মেইন দরকার হলো যে পাম্পগুলোকে মনিটরিং করা, তাদের সেলিং এবং বাইং যে রিপোর্টটা নেওয়া। এই যে একটা গাড়ি তেল নিল, আমি এটাও দেখেছি যে একটা গাড়ি তেল নিল, একটা উবার ড্রাইভার বা একটা মোটরসাইকেল ড্রাইভার তেল নিল, মনে করেন 50, তার রেশনে আসে তো 20 লিটার তেল নিল। এই 20 লিটার তেল যদি বিক্রি করে বাইরে যায়, চোরাই মার্কেট বলে এটাকে, ও দেখছে যে আমি আজকে সারাদিন যদি ইনকাম করি, এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো না। জি, এরকম কিছু সিনড্রোম কিন্তু আছে। জি। কিন্তু এই সমস্ত দোষের থেকে বড় দোষ হলো যে আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, আমাদের এই আরো যারা যে কর্তৃপক্ষ আছে, তাদের এই মনিটরিংটা করা। বিষয়গুলো জনগণ আরো, হ্যাঁ। আপনার এই কাজটা করবে বা ব্যবসায়ীটা করবে, এটা মাথায় রেখেই আমাদের তেলের মজুদের দেখেন যে সমস্যা নেই। আপনি দেখেন 60,000 টন তেল গতকালই আমরা খালাস করেছি জি। আপনার পতেঙ্গা থেকে। সেই তেলটা আপনার পাম্পে আসতে হয়তো আজকে হয়ে যাবে, তখন তেলের একটা স্বচ্ছতা অবস্থা আসবে। আবার হয়তো কিন্তু দ্রুত এটা যদি ফিরে আবার আপনি
হোর্ডিং করেন, আবার যদি হোর্ডিং করেন আবার সমস্যা আবার হবে। সমস্যা হবে। জি, ধন্যবাদ আপনাকে। সুতরাং আমি যদি যারা হোর্ডিং করছে, এই 8 লক্ষ লিটার তেল যাদের পাওয়া গেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হয়েছে। একদম। এখনো যদি তাদের কাছে পাওয়া যাবে এরকম চোরাই তেল, তাদের কোনো ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। ব্যবস্থা না নিলে কিন্তু সরকারকে কেউ কখন সাধুবাদ জানাবে না। ব্যবস্থা নিতে হবে এবং এই মজুতদারি করতে দেওয়া যাবে না, কারণ এটা বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই ধন্যবাদ। সমস্যা কিন্তু আমরা সৃষ্টি করিনি, এটা বাইরের একটা সৃষ্টি জি, সমস্যা। ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম আদিব, এই যে সরকারের নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি, একদিকে আমরা দেখছি সামাজিক কর্মসূচিতে সরকার ব্যস্ত, অন্যদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস, জ্বালানি তেলের সংকট সহ আরও বেশ কিছু সংকট দেশে রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার আসলে কি মনে হয়? এটা তো বাংলাদেশের তৈরি করা সংকট নয়, যেরকমটা বললেন আজিজুল বাড়ি হেলাল, এটা বৈশ্বিক সংকট এবং সেই সংকটের মধ্যে আমরা পড়েছি। কোথায় সরকারের ভুল হচ্ছে, কি কারণে মানুষ প্যানিক বাইং করছে, যদি করে থাকে একটু আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আজিজুল ভাইকেও ধন্যবাদ। আগে বেশি সাক্ষাৎ হতো, এখনও কম হয়, কারণ এখন আরও সংসদে তার বিভিন্ন অধিবেশন থাকে। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা দেখেছি বেশ সরকারের গত 2 মাসের টোটাল যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে চালিয়েছে, কয়েকটা বিষয় খুব স্পষ্ট আকারে ফুটে উঠেছে। প্রথমত হচ্ছে যে সরকার নির্বাচনের আগে বেশ কিছু সামাজিক সুরক্ষা উদ্যোগের তারা প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে। আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরও বেশি হেলথ কার্ডের বিষয় বলছে, এখনও হেলথ কার্ড সম্ভবত বাস্তবায়ন হয়নি। তারপরে সারা দেশে খাল খননের উদ্যোগ। তো সাধারণত আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের বর্তমান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি নিউ ইয়র্ক ওয়াশিংটনে অবস্থান করছেন এবং সেখানে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা কর্মকর্তাদের তাদের একটা মিটিং চলমান আছে। তো এই যে সামাজিক সুরক্ষা, বিশেষ করে ফ্যামিলি কার্ডের 40 লাখ গ্রাহকের জন্য ইতিমধ্যেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে 13,000 কোটি টাকার একটা চাহিদাপত্র দিয়েছে। এবং আমরা নিউজে দেখেছি, যদিও সরকারের পক্ষ থেকে এটা অস্বীকার করেছে, যে IMF তাদের পক্ষ থেকে আমাদেরকে যে একটা ঋণ সহায়তা দেওয়ার কথা 5.5 মিলিয়ন, যার 3.65% মতন এখন পর্যন্ত আমাদেরকে দিয়েছে 5 বারে, কিন্তু এখনও বাকি প্রায় অলমোস্ট $2 বিলিয়ন বাকি। সেটা তারা স্থগিত রেখেছে। কারণটা হচ্ছে তাদের বেশ কিছু উদ্যোগের বিষয়, অর্থাৎ সরকার যে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগ গ্রহণ করছে এবং অন্যান্য যে সামাজিক সুরক্ষা, সেটা আসলে কতটুকু বাস্তবিক এবং এটা বাস্তবায়ন করলে এই টাকাটার উৎসটা কোথায় থেকে আসবে এবং এটা প্রকৃত যারা পাওনাদার তারা সেই ফ্যামিলি কার্ডটা পাবে কিনা, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অলরেডি হচ্ছে আমির খসরু মাহমুদ, তিনি অলরেডি এটা স্বীকারও করেছেন যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সরকারের যে উদ্যোগ নিচ্ছে সেখানে কিছু দ্বিমত হয়েছে। তিনি দ্বিমতের কথা স্বীকার করেছেন, কিন্তু তারা যে স্থগিত রেখেছে পরবর্তী ফান্ডটা হচ্ছে রিলিজ করার জন্য, সে বিষয়ে এখন পর্যন্ত সরকার অস্বীকারের বাস্তবায়নে আছে। যে কোনো রাষ্ট্রীয় সামাজিক উদ্যোগ, সেই উদ্যোগটা আসলে কতটুকু কার্যকরী হবে এবং প্রকৃত দাবিদাররা সেটা পাবেন কিনা, এটা কিন্তু একটা প্রথমে প্রশ্ন থাকে। আমরা কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, আমরা যেদিন আমাদের দলের ইশতেহার প্রণয়নের একটা কর্মসূচি করেছিলাম গণভোটের জন্য ক্যারাভ্যান, সেই দিন জনাব নাহিদ ইসলাম কিন্তু এই অভিযোগটা তুলছিলেন যে ফ্যামিলি কার্ডের টাকা আসলে কোথা থেকে আসবে এবং এর কারণে মূল্যস্ফীতি হবে কিনা এবং এই টাকার উৎস কি, এটা সরকারকে মানে বিএনপিকে স্থগিত মানে স্পষ্ট করতে হবে। তখন কিন্তু তারা নানাভাবে সমালোচনা করছে যে না, সরকার বিএনপি কোনো একটা ভালো উদ্যোগ নিল, সেটাকে শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করা হচ্ছে। কিন্তু আজকে সরকার গঠনের 2 মাস পরেই আমরা দেখলাম যে বিশ্বব্যাংকের যে ফান্ড দেওয়ার কথা, সে ফান্ড স্থগিত হয়ে গেছে। তাহলে যেই সমালোচনাটা 2 মাস আগে বিরোধী দল পক্ষ থেকে করা হয়েছিল যে এই এত টাকা 13,000 কোটি টাকা, এইটা আমাদের বাজেটে কোথা থেকে আসবে, কারণ আমাদের তো সবসময় বাজেটে একটা ঘাটতি থেকে যায়। আমরা যে পরিমাণ বাজেট দিই সেই পরিমাণ টাকা রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি না। ফলে বিশ্বব্যাংকের কিছু কন্ডিশন থাকে যে আপনাকে এই ক্ষেত্রে হচ্ছে কর ধরতে হবে, এই ক্ষেত্রে কম ধরতে হবে, এই ক্ষেত্রে বেশি ধরতে হবে। তো সরকার কিন্তু এখন পর্যন্ত বিশ্বব্যাংকে সেই জায়গাটায় কনভিন্স করতে পারেনি যে সে তার ফ্যামিলি কার্ডের এই টাকাটা আসলে কোথা থেকে আনবে। তারপরে কৃষক কার্ডে কত টাকা দিবে, এই টাকাটা কোথা থেকে আসবে সেটা কিন্তু নাই। ফলে প্রথম উদ্যোগে আমরা যেটা দেখলাম যে সরকার গঠনের 2 মাস পরে
তারা যেই আমরা দেখি সাধারণত ধরেন যে কোনো সরকারি ক্ষমতায় আসার জন্য পূর্বে জনগণকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। শেখ হাসিনার সময় ধরেন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে নানা ধরনের কিন্তু স্লোগান ছিল। ঠিক এইবার কিন্তু এই ফ্যামিলি কার্ডটা কিন্তু বিএনপি তাদের প্রাইম একটা প্রচারণার অংশ হিসেবে প্রচার করছেন। কিন্তু প্রথমে এটা যেই সমস্যাটা সেটা হচ্ছে যে এটা নিয়ে সংশ্লিষ্ট টোটাল জরিপ নেই যে এত লাখ মানুষ পাবে, এত টাকা আসবে, এই জায়গা থেকে আমার উৎস আসবে, এত মানুষ এইটার মাধ্যমে উপকৃত হবে, সেটার কিন্তু টোটাল জরিপটা নেই। 2 নম্বর সমস্যাটা হচ্ছে বিস্তারিত আমরা শুনবো একটা না, জাস্ট আমি 30 সেকেন্ড বলে ফেলি যে এই ফ্যামিলি কার্ড আসলে পলিটিসাইজ হবে কিনা। অর্থাৎ আপনি যে 40 লাখ লোকরে যে টাকাটা দিবেন, আপনি আপনার নেতাকর্মীদের মাধ্যমে যে তারা বিএনপি কি ভোট দিবে, বিএনপির মিছিল মিটিং এ অংশগ্রহণ করবে, তাদেরকেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে কিনা। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ হয়েছে এরকম ঘটনা প্রায় অলরেডি গণমাধ্যমের মারফত অলরেডি 2টি ঘটনা ইনসিডেন্ট এইভাবে ঘটছে। মানে নিকৃষ্ট একটা জিনিস এই ফ্যামিলি কার্ডের প্রলোভনে ঘটছে। ফলে এই 40 লাখ মানুষকে আপনি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকায় আপনি আপনার দলে ভোটার সংখ্যা বাড়ানোর জন্য, আপনার দলীয় কর্মী মিছিল মিটিংয়ে বাড়ানোর জন্য আপনি তাদেরকে প্রলোভন দিচ্ছেন কিনা এবং সেটা বন্টন করতে গিয়া অপরাধ সংগঠিত হচ্ছে কিনা। কারণ যেহেতু ধর্ষণের মতন অভিযোগ আসছে, সেই ক্ষেত্রে বিএনপি এখন পর্যন্ত কোনো ধরনের ব্যাখ্যা দেয় নাই। এই 2টি ঘটনার বিষয়ে বিএনপির কি অবস্থান। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন, একটা বিরতিতে যাব আমরা। বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিব আজিজুল বাড়ি হেলালের কাছ থেকে। সঙ্গে থাকুন, ফিরছি। আর একবার আমন্ত্রণ দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, সরাসরি আলোচনায় ফিরে যেতে চাই। আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি আছেন, কথা বলছিলাম তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুল বাড়ি হেলাল, সেই সঙ্গে আছেন আরিফুল ইসলাম আদিব। আলাপ চলছিল আজকে আমাদের আলোচনার বিষয় সরকারের সামাজিক কর্মসূচি এবং জ্বালানি সহ 3 সংকট। বিভিন্ন প্রশ্ন রেখেছেন আজিজুল বাড়ি হেলাল। আপনার সহবক্তা বলেছেন ফ্যামিলি কার্ডের যে টাকা, সেই টাকা কোথা থেকে আসছে, বিশ্ব ব্যাংকের ফান্ড যে বন্ধ হলো তার কি কারণ, কৃষক কার্ডের টাকাই বা কোথা থেকে আসছে, ফ্যামিলি কার্ডের এটা কি পলিটিক্যাল হবে কিনা, ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনার মতো ঘটনা ঘটছে। অনেকগুলো প্রশ্ন, একটু ছোট ছোট করে যদি উত্তর দিতেন। ছোট করে উত্তর হলো যে সোশ্যাল সেফটি নেটের জন্য আমরা যে সমস্ত কার্ড দিয়েছি, এই কার্ডের অর্থগুলো কোথা থেকে আসবে, বহুবার টেলিভিশনে বলেছি, অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দের থেকে এই কার্ডগুলো আসছে এবং এইটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেখতে পাবেন এবার বাজেটে। এবার আসেন আপনি যে IMF এর যে অর্থ ছাড়, দ্বিতীয় কিস্তির $1.3 বিলিয়ন, এইটা নাকি এই সোশ্যাল সেফটি নেটের কার্ডের জন্য দিচ্ছে না। এখন IMF এর সাথে বাংলাদেশের কি সম্পর্ক বলেন? বাংলাদেশের সম্পর্ক কি কোনো চ্যারিটেবল, মানে ওরা আমার দান করে, দাতব্য সম্পর্ক? ওদের সাথে আমার একটা কমার্শিয়াল সম্পর্ক, এটা কোনো ম্যাথমেটিক্যাল সম্পর্ক না, তাই না? ওদের সাথে আমার একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক, তাই তো? ওরা টাকা দেয়, আমরা সেই টাকা আবার ফেরত দিই, সুদ সহ ফেরত দিই। তো এখানে দাতব্য তো কোনো বিষয় না, এটা ম্যাথমেটিক্যাল এবং কমার্শিয়াল। এখন IMF যেমন বলে যে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে, আপনি যদি তাই না, রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। IMF বলছে যে ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে, সুদের হার কমাতে হবে, তারপরে খেলাপি ঋণ তুলতে হবে। এখন দেখেন যে IMF দেখে, আমি বললাম যে ম্যাথমেটিক্যালি, কিন্তু একটা রাজনৈতিক দল দেখে এটা সোশ্যাল এবং পলিটিক্যাল কনটেক্সটে, তাই না? এবং IMF আমাদের এই বক্তব্য শোনার পরে, বোঝার পরে, তারা কিন্তু নতুন আরেকটি ঋণের জন্য নতুন কোনো শর্ত দিয়েছে। এখন যদি IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, অনেকে টেলিভিশন দেখি বলছে, তাহলে আমার প্রশ্ন তাদের কাছে যে পৃথিবীর একটা দেশ দেখান যারা তেলের দাম বৃদ্ধি করেনি, সবাই কি IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী করেছে? তার মানে আপনার এই যে স্টেটমেন্ট দিলেন যে IMF আমাদের তেলের দাম বৃদ্ধি করেছে, এটা সম্পূর্ণ ভুল, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশ, সব দেশ তেলের দাম বৃদ্ধি করেছে, এই IMF প্রেসক্রিপশন, এবং এই সব দেশ IMF থেকে ঋণও নেই। অতএব এই কথাগুলো ঠিক না। এখন সোশ্যাল সেফটি নেটের জন্য আমরা যে পলিটিক্যাল যে কমিটমেন্টগুলো মানুষের কাছে করে ভোট নিয়েছি, 52% ভোট, এবং এই ফ্যামিলি এই যে সোশ্যাল সেফটি কার্ডে আজকের না, আমরা এর আগে বিধবা ভাতা কার্ড
যখন বেগম খালেদা জিয়া চালু করেছিল তখন এইসব কথা বলা হয়েছিল, কিন্তু বিধবা ভাতা কার্ড এখন ভাইব্রেন্টলি ইজ ওয়ার্কিং। আপনি দেখেন বয়স্ক ভাতা নিয়ে এই একই কথা তোলা হয়েছিল, ইজ ভাইব্রেন্টলি ওয়ার্কিং। আমাদের এখন দেখতে হবে যে আমরা একটা ডক্টর ইউনূস সরকার অর্থনীতিতে খুব একটা কাজ করেছে বলে আমরা সবাই জানি, খুব একটা তিনি কাজ করেননি। অনেক ফ্রাজাইল একটা ইকোনমিক্স আমরা কিন্তু পেয়েছি, একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি। এই অর্থনীতিটাকে আপনার ভালো করবার জন্য আমাদের সরকার আপনার 24/7 হার্ড ওয়ার্ক চলে যাচ্ছে। এখন আপনি বিরোধী দলে আছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন, আপনার ক্রিটিকটা আমরা কিন্তু পজিটিভলি নিই। ধন্যবাদ। পজিটিভ নিতে হবে। আরিফুল ইসলাম আদিব, একটু আপনাকে ভিন্ন প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিরপরাধ ছাত্রলীগরা এখন এনসিপিতে যোগ দিতে পারবে, আমরা এটা শুনেছি। আপনারা ফ্যাসিজম বলে নানা রকম প্রশ্ন তুলেছেন অসংখ্যবার, এবং আওয়ামী লীগের পুনরুত্থান নিয়ে যখনই কথা হয়েছে তখনই বলা হয়েছে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা ভর করে বিএনপি এবং অন্যান্য দলের উপর ভর করছে। একটু বলবেন যে এখন আসলে নিরপরাধ ছাত্রলীগরা যে এনসিপিতে জয়েন করবে, তাহলে এর মাধ্যমে আবার ফ্যাসিজম ফিরে আসে কিনা বা পুনরুত্থান হয় কিনা এনসিপির মাধ্যমে? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করায়। একই সাথে জাস্ট 10 সেকেন্ড বলি, ভাই কিন্তু ইয়াটার অ্যান্সারটা করেন নাই যে রেপের যে দুটো অভিযোগ আসছিল এটার বিষয়ে দলীয়ভাবে কোনো তদন্ত, আমরা সেই প্রশ্নের উত্তরে যাব, আপনি আপনার প্রশ্ন কিনা, কারণ এটা কিন্তু একটা সিরিয়াস বিষয়। মানে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে দুইটা রেপের, সেটা নিশ্চয়ই বিচারিক একটা প্রক্রিয়া আছে না, এমনি দলীয় গণমাধ্যমে এটা আজকে এটা অবশ্যই আইন শৃঙ্খলা আজকে না, এটা অনেক আগেই গ্রেফতার করা উচিত, তাকে ব্যবস্থা করা উচিত। আমি যেটা বলছেন যে এখানে নিরাপদের জায়গা থেকে আমাদের স্পষ্ট কালকে আহ্বায়ক এটার বিষয়ে একটা বক্তব্য আমাদের দিয়েছেন, সেটি হচ্ছে যে পূর্বের যে রাজনৈতিক পরিচয়, জি, আপনি রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক আইডিওলজি যেটা ধারণ করে সেই জায়গা থেকে আপনার এখানে খুব স্পষ্ট করে যে যারা গণহত্যার সহযোগী ছিল না, যারা গণহত্যার অংশগ্রহণ করেনি, কিংবা হচ্ছে যে আপনার ব্যক্তিগতভাবে অপরাধ করা, আমরা দেখি যে অনেক সময় রাজনৈতিক অপরাধে না থাকলেও এলাকাভিত্তিক কিন্তু নানা ধরনের আপনার খুন, দখল, তারপর নানা ধরনের অপরাধে কিন্তু যুক্ত থাকে, এরকম কিন্তু নানা ধরনের অভিযোগ হয়। তো ফলশ্রুতিতে সেই জায়গাটা থেকে বলা হয়েছে যে এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত ছিল না, কিংবা কোনো ধরনের হচ্ছে আপনার ফৌজদারি অপরাধে যুক্ত ছিল না, তারা হচ্ছে এনসিপিতে আসতে পারে। এই ক্ষেত্রে কোনো ধরনের এই জায়গায় একটু আবার আপনাকে এই জায়গাটাই কিন্তু আপনার কিন্তু মামলা না থাকলেই তার রাজনীতি করার অধিকার আছে, মামলা থাকলে রাজনীতি করার অধিকার নেই, বা ফৌজদারি মামলা থাকলে রাজনীতি করার অধিকার নেই, এই বিষয়টা তো একটু না মামলা থাকলে না, বিষয়টা হচ্ছে যে একটা লোকের অপরাধ প্রবণ, মানে তিনি তার রানিং সময় কি ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন সেটা কিন্তু দৃশ্যমান থাকে। এখন বিষয় যেটা হচ্ছে যে ধরেন এনসিপির আমাদের আহ্বায়ক তিনি স্পষ্ট করে আগে এটা অফিশিয়ালি বলছেন, অর্থাৎ এখন যেই ছাত্রলীগ কর্মীদের, অর্থাৎ যেই ছাত্রলীগ কর্মীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি ক্লিন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এনসিপির নেতারা এখন রাজনীতি করতে পারবে। এখানে আপনি যদি আমাদের বিদ্যমান যে মাত্র নির্বাচন যেটা হলো এবং রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে আপনি যদি দেখেন যে নির্বাচনের পূর্বে আমরা বহু দেখেছি কুমিল্লায় 150 জন সাবেক আওয়ামী লীগ ছাত্রলীগ যোগদান করছেন বিএনপি নেতার হাত ধরে, ফরিদপুরে শামা ওবায়েদ আপার সাথে অন্যান্য দলের থেকে এনসিপির, আমি যেটা বলছি যে যোগদান করছেন, ফলে যেখানে অন্য দলগুলো উপরে স্বীকার করে না, কিন্তু তারা যেটা বাস্তবায়ন ঘটাইয়া ফেলছে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের যারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, শুধু জড়িত না, মানে আপনার একেবারে অপরাধ প্রবণের সাথে জড়িত ছিলেন এরকম অভিযোগ আছে, তাদেরকে সরাসরি যুক্ত করছেন। আমরা সেক্ষেত্রে এটা বলেছি যে রাজনৈতিক অধিকার তো যে কোনো নাগরিকের আছে, কিন্তু তার রাজনৈতিক কোনো ধরনের অপরাধের সাথে তিনি যুক্ত আছেন কিনা। কারণ আপনি এই যে গণ অভ্যুত্থানের একটি জায়গায় আমি আপনাকে বলি, আমাদেরকে একটা বিরতি নিতে হবে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে আবার ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছে আজিজুল বারী হেলাল, আরিফুল ইসলাম আদিবও আমাদের সঙ্গে রয়েছেন। আজিজুল বারী হেলাল, এই যে ছাত্রলীগ নেতা কর্মীরা যে এনসিপিতে যোগ দিতে পারবেন সে প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইবো। একই সাথে আমরা জানি যে বিএনপির সঙ্গে সংযুক্ত ছিলেন মোহাম্মদ ইশফাক সরকার, তিনিও এনসিপির সঙ্গে সংযুক্ত হবার প্রায় চূড়ান্ত এরকম একটা শিরোনামে আজকে খবরও চেপেছে। অর্থাৎ এই যে দলে দলে লোক এনসিপিতে ভিড় জমাচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত কি?
দলে দলে লোক ভিড় জমাচ্ছে এটা ঠিক না। নেতাকর্মী হ্যাঁ, এখন দল বদলের একটা হিড়িক, মানে বিএনপির থেকে না, অন্য অন্য দল থেকে হিড়িক বলবেন। বিশেষ করে মানে এই হিড়িকটা তৈরি হয়েছে এনসিপির যে আমন্ত্রণ আওয়ামী লীগকে। এখন এই বক্তব্যের উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হয়, জি যে আমরা করলে আপনি বিলা হয়ে যাচ্ছেন, কৃষ্ণ করলে আর কিছু বলছেন না, ওনারা হলো কৃষ্ণ, এই জন্য ওনাদের তারা হচ্ছে না কিছু। আমরা যখন বলি যে একটি দলকে আপনি নির্বাহী আদেশে বাদ দিতে পারেন না, একটি দলকে আপনি নির্বাহী ক্ষমতা বলে বা আদেশ দিয়ে বাতিল করতে পারেন, তখন কত কথা বলেছিল, তাই না? সেই জন্য আমি বলছি যে দেখেন, পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন, পলিটিক্স হোয়ার ইউ ক্যান চিট, হোয়ার ইউ ক্যান লাই অ্যান্ড স্টিল মানে চুরি করা, বাট পলিটিশিয়ান স্টিল বি রেসপেক্টেড টু দ্য পিপল। শেষ পর্যন্ত পলিটিক্সটাই মানুষের কাছে সমাদৃত হয়। সে লাই করতে পারছে, মিথ্যা বলতে পারছে, চিট করতে পারছে, আবার চুরি করতে পারছে। তো এইটা তো আমি এখন দেখছি, যারা এতদিন বলল যে আমরা আওয়ামী লীগ, যখন বললাম একটা সত্য কথা যে নির্বাহী ক্ষমতা বলে কাউকে বাদ দিতে পারবেন না, আপনি এখন বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তখন আমি বলছি যে পলিটিশিয়ান ইজ দ্য অনলি প্রফেশন হোয়ার ইউ ক্যান লাই, ইউ ক্যান চিট। এখন আপনার এনসিপি যেটা করছে, জামাতের সাথে অ্যামালগেট হলো, আওয়ামী লীগকে ডাকছে তাদের দলটা বড় করবার জন্য। আমি এই উদ্যোগকে আমি মানে নিন্দাবাদ করি না, কিন্তু এদের বোঝা উচিত যে আপনারা এর আগে ইম্যাচুর যে ছিলেন। পলিটিক্সে যে যুদ্ধ এবং প্রেমে যেমন কোনো নিয়ম নীতি নেই, পলিটিক্স তার থেকেও বড় একটা জিনিস, যুদ্ধ এবং প্রেমের থেকেও বড় পলিটিক্স। তখন ইম্যাচুরিটিতে চিল্লাতেন, অমুক স্বৈরাচারের দোসর, অমুক তমুক মানে বলতেন। এখন আপনারা কিন্তু আসছেন, জামাত, শিবির, আওয়ামী লীগ, দেশদ্রোহী, দেশপ্রেমিক, ব্যাংকলাপি, ঋণখেলাপি, যা পাচ্ছেন সব নিবেন, এটা আমরা জানি। মানে আমি একটা কথা বলি যে হোয়েন রিজেন্স বার্ন ইন দ্য ফায়ার অফ নয়েজ, মানে যখন বিবেক বুদ্ধি আপনার আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তখন ম্যাডনেস, পাগলামি, ওয়ার্স ইন দ্য মাস্ক অফ উইজডম, তখন ওই যে জ্ঞান এবং প্রজ্ঞার একটা আপনার মুখোশ, আপনি বুদ্ধিমানের মুখোশ পান। এনসিপির অবস্থা হয়েছে এখন তাই। ওরা কাকে নেবে, কাকে ধরবে, কি করবে, করেন, সবকিছু করেন। আমরা চাই একটা শক্তিশালী রাজনৈতিক দল প্রতিষ্ঠিত। আমরা একদম কম সময়ে একটু আপনাদের কাছ থেকে শুনবো, 30 সেকেন্ড একটু বলবেন। বিষয়টা হচ্ছে যে দেখেন, ইসাক সরকার ভাইয়ের যোগদানের বিষয় যেটি হয়েছে, এক্ষেত্রে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আমাদের জেনারেশনে যারা রাজনীতি করতে চান বা যারা সামনে রাজনীতি চান, তারা দেখতেছেন যে বিএনপির যখন ক্ষমতায় আসছে, তাদের তৃতীয় জেনারেশন মানে পারিবারিকভাবে টেনেই, ধরেন আপনি বিসিবির দিকে তাকান, আপনি ঢাকার মনোনয়নগুলো অধিকাংশ দিকে তাকান, ফলে যারা আমাদের প্রজন্মের, যারা সৎ রাজনীতি করতে চান, দেশকে কিছু করতে চান, এই প্রজন্মের জন্য এনসিপি হচ্ছে সমাধান এবং এনসিপি হচ্ছে ভবিষ্যৎ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব আজকে। সঙ্গে ছিলেন যারা, আপনাদেরকেও ধন্যবাদ। কাল আবার একই সময় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ।